বিরতির পর আবার ফিরে এলাম মডার্ন হারবার গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানে। আমাদের সঙ্গে থাকার জন্য দর্শক আবারও আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আকলিমা ব্রাহ্মণবাড়িয়া থেকে জানতে চেয়েছেন তার বড় মেয়ের বয়স 10 বছর, ছোট মেয়ের বয়স 3 বছর, তাদের সবসময় সর্দি কাশি লেগে থাকে, এর জন্য কি করা যায়? যে বোন, আপনার দুই মেয়েরই সর্দি কাশি লাগা থাকে, আপনার খুব একটা সুন্দর প্রশ্ন। আমি সকলের জন্য কমনভাবে বলছি, কারণ এখন বাংলাদেশে শীতের আরম্ভ, শীতের হালকা ঠান্ডা বাতাস বইতে আরম্ভ করেছে, সামনে শীত আসতেছে। এই সময়টা যাদের কোল্ড অ্যালার্জি আছে, যাদের ডাস্ট অ্যালার্জি আছে, যাদের সাইনোসাইটিস আছে, যাদের প্লুরুসি আছে, নিউমোনিয়া আছে, টিবি আছে, বক্ষব্যাধির সমস্যা আছে, সোজাগতা যত ধরনের ঠান্ডার রোগ আছে, তাদের জন্য প্রথম কাজ হলো ফ্লাক্সে করে গরম পানি খাওয়া, চিনি ছাড়া, মিষ্টি ছাড়া। মিষ্টি মানি ঠান্ডা, বরফ মানি ঠান্ডা। অতএব যার এই শ্বাসকষ্ট হয়, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি হয়, সাইনোসাইটিস হয়, এই যে বাচ্চাদের যে কষ্টগুলি হয়, এই জন্য তাকে 2-3 বার গরম তাওয়াইলা ভিতরে গরম পানি দিয়ে চিপে তার শরীরটা পঞ্চ করে দিতে হবে। তাকে গরম 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 জিনিস খেতে দিতে হবে। সে কোনো মিষ্টি খেতে পারবে না, মাংস খেতে পারবে না। খুব তিতা জিনিস কিন্তু যাদের শ্বাসকষ্ট আছে তারা খেতে পারবে না। যাদের কফ বেরোয় তারা খেতে পারবে না। কফ যাদের বেরোয় না তারা আবার তিতা খেলে কফটা বের হয়ে যাবে। রসুন খেলে শরীরের ইনসাইডটা খুব গরম থাকবে। খুব ছোটো ছোটো করে রসুন গিলে গেলে গরম পানি দিয়ে যদি খায় তাহলে খুব ভালো থাকবে। চায়ের সাথে অনেক বেশি করে আদা দিতে হবে, অনেক বেশি করে আদা দিতে হবে, আদার রস খেতে হবে। খাবারের ভিতরে পেঁয়াজ এবং রসুন এবং আদার পরিমাণ অনেক বাড়ায় দিতে হবে। সোজা কথা, যাদের কোল্ড অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি আছে, সাইনোসাইটিস আছে, অ্যাজমা আছে, প্লুরুসি আছে, সর্দি জ্বর আছে, তাদের কিন্তু প্রতিরোধ দুর্গটা খুব শক্ত রাখতে হইব। খাদ্যের ভিতরে, পথ্যের ভিতরে প্রতিরোধ করতে হইব, বাসস্থানের ভিতরে প্রতিরোধ করতে হইব। তাদেরকে খেয়াল রাখতে হইব তাদের ল্যাপ তোষক, পুরনো বালিশ, অনেক দিন আগের ধোয়া কাপড় চোপড় সে কাছেও যেতে পারবে না। দেখা গেলো যে কোনো কারণে সে একটা পুরনো কাপড় পরতে চেষ্টা করতেছে, আর অমনি তার কাশি হাঁচি আরম্ভ হয়ে গেল, একসাথে 50-60টা হাঁচি গেল। ওখানেই তাকে স্টপ করতে হবে। ওই কাপড়টা ইস্ত্রি না করে, না ধুয়ে, না শুকিয়ে সে আর ওটা ধরবে না। একটা পর্দা ঝাঁকি দিছে, দেখা গেছে যে পর্দার থেকে তার শ্বাসকষ্ট আরম্ভ হলো, কেমন জানি তারা লাগতেছে। বুঝতে হবে যে এই পর্দার ভিতরে মাইটস আছে, এই মাইটসে তারা আক্রমণ করছে। অতএব আমাদের এই সময়ের সবচেয়ে বেশি শত্রু হলো মাইটস নামক একটি পরজীবী, এবং এ থাকে পুরনো ল্যাপ তোষক, বালির, জাজিম, কার্পেটটাকে সে বেশি পছন্দ করে। কার্পেটের উপরে নিচে তার বসবাস, পাপোশের উপরে নিচে তার বসবাস, তোষকের নিচে তার বসবাস, বালিশের নিচে তার বসবাস, সর্বত্র খাটের চতুর্দিকে তার বসবাস। স্বেচ্ছেতে স্থানগুলি তার খুব প্রিয়। যে কোনো অন্ধকারে স্বেচ্ছেতের জায়গাগুলি তার খুব প্রিয়। কারণ এই কিছুদিন সবে মাত্র বর্ষার আক্রমণটা শেষ হলো, এখনও বাড়ি ঘরে অনেকেরই বালিশ, ল্যাপ তোষক, চাদর, খাট, পালঙ্ক সব ভালোভাবে শুকাইতে হবে, খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ভালোভাবে এর গরম জিনিস দেওয়া তাকে এগুলি পূরণ করতে হবে। গরম পানি দিয়ে ফ্লোর ধুয়ে ফেলতে হবে। ইস্তারি না করে কোনো কাপড় চোপড়, পর্দা, কার্পেট ব্যবহার করা চলবে না। অতএব আপনার বাচ্চাদের জন্য যে কথা, সকলের বাচ্চার জন্য একই কথা। শীতের আরম্ভ হয়ে আপনার অনেক আক্রমণ আসবে। প্রথমেই এই আক্রমণকারীকে প্রতিহত করে বাড়ির বাইরে ফেলে দিতে হবে। বাইরে ফেলে দিতে হলেই আপনাকে গরম লাগবে, যত ধরনের গরম, রোদের গরম, ইস্তারির গরম, কাপড়ের গরম, গরম খাবার, গরম গরম জিনিস। ফ্রিজের জিনিস যত বেশি খাবে তত বেশি সে আক্রান্ত হবে, ঠান্ডা জিনিস যত বেশি খাবে তত সে আক্রান্ত হবে, ঘরে জমায়ে রাখা জিনিস যত বেশি ব্যবহার করবে তত সে আক্রান্ত। মানে যার ঘরে কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, অ্যাজমা, সাইনোসাইটিস, টিবি, প্লুরুসিয়া আছে, তার ঘরে কোনো ঠান্ডা, কোনো বাসি খাবার, কোনো ফ্রিজের খাবার চলবে না। সব গরম গরম, সব তাজা তাজা, সব খাবার, বিশুদ্ধ খাবার তার লাগবে। অতএব পরিষ্কার বুঝে নেন যে ডাক্তারের কাছে যাবেন, ওষুধ খাবেন না সতর্কতা অবলম্বন করে গরম ভাইকে সম্মান জানাবেন। গরম ভাইকে ঘরে না আনলে ঠান্ডা ভাই এই সামনের আক্রমণ করবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ফ্রিজের খাবার কম খান, ফ্রিজটাকে একটু পাওয়ারটা ফ্রিজের একটু কমায় দিতে হবে। ফ্রিজের খাবার গরম না করে কোনো মতেই কোল্ড অ্যালার্জির কাচ্চাদেরকে খাওয়ানো যাবে না। যেই সব ছোটো ছোটো বাচ্চাদের শ্বাসকষ্ট হয়, তারা অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতালে দুধ জাল খেতে পারবে না,
তাদের জন্য স্টেনলেস স্টিল অথবা মাটির হাঁড়ি হইতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো মুক্তির পথ নাই। আপনার সিলভারের হাঁড়ি পাতিলে খেলে মার্কারি এবং অ্যালকালাই বেরোয় আসে, বাচ্চাদেরকে শ্বাসকষ্ট বেশি বাড়ায় দিবে, বাচ্চাদের পেটের সমস্যা বৃদ্ধি পাবে। অতএব বাচ্চার জন্য হইলেও 100-150 টাকা দিয়ে একটা স্টেনলেস স্টিলের বাটি কিনতে হবে, নাইলে মাটির একটা হাঁড়ি বাচ্চার জন্য হলেও কিনে নিতে হবে। তাহলে আপনার বাচ্চার জন্য আপনি নিরাপত্তা পাবেন। বাচ্চার যা খাবার সেটা আপনি সিলভারের হাঁড়ি পাতিলে ব্যবহার করতে তৈরি করতে পারবেন না। কারণ যে বাচ্চার আমাশা আছে, যে বাচ্চার পেটে অসুখ আছে, যে বাচ্চার ডায়রিয়া আছে, যে বাচ্চার আইবিএস আছে, সেই বাচ্চার জন্য যে অবস্থা, আবার শ্বাসকষ্ট বাচ্চার জন্য একই অবস্থা। দুই বাচ্চাই সিলভারের হাঁড়ি পাতিলে খেতে পারবে না। তাদের জন্য স্টেনলেস স্টিল, ক্রোমিয়াম অথবা মাটির হাঁড়ি সবচেয়ে নিরাপদ। ঢাকার কাশপুর থেকে শাহিদা বেগম লিখেছেন যে তার গলায় ক্যান্সার হয়েছে, খাবারের অরুচি আছে, পায়খানা ক্লিয়ার হয় না এবং অ্যাজমার সমস্যা আছে, আপনার পরামর্শ চেয়েছে। আপনার যার গলায় ক্যান্সার আছে, যার মুখে ঘা আছে, তাকে অবশ্যই কাঁচা হলুদ, মোথা কাঁচা হলুদ, যার ভিতরে কার্কুমিন আছে, এই কার্কুমিন সব ধরনের মুখের ঘা, মুখের ক্যান্সার, মুখের জীবাণু প্রতিরোধ করতে পারে। কাঁচা হলুদ এটার জন্য একটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহা ঔষধ। আপনার মুখে লবঙ্গ থাকবে, আপনার মুখে আদা থাকবে, এক গালে আদা, এক গালে লবঙ্গ, এক গালে রসুন, আরেক গালে কাঁচা হলুদ, আর গরম পানি আপনার নিত্যর সঙ্গী। আপনি ঠান্ডা কিছু খেতে পারবেন না, আপনার গলায়ও একটা কাপড় জড়ায় রাখতে হবে, কখনোই যেন ইনসাইডে কোনো ঠান্ডা লাগে। সর্বক্ষণ গরম 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 খাবার। মাংস আপনি খেতে পারবেন না, দুধ আপনি খেতে পারবেন না, যেই সব খাবার ঠান্ডার জাতক সেই খাবার আপনি খেতে পারবেন না। যেহেতু আপনার এইখানেই ক্যান্সারটা, এখানে যদি আপনি ঠান্ডা খেলেন, কফ জড়ায় এখানে চাইপা ধরলে একটা মানুষ কতক্ষণ বাঁচে? এখানে একজন লোকের চাইপা ধরলে একটা মানুষ 1 মিনিটের মধ্যে মারা যাবে। অতএব আপনার যেখানে অবস্থান নিয়েছে ক্যান্সার, সেখানে আপনি ওকে যত বেশি গরম দিবেন, গরম গরম খাবার ওকে দিবেন, ও আস্তে আস্তে আপনার এখান থেকে সরে যাবে, অন্য জায়গায় চলে যাক। এত কঠিন জায়গায়, এত সেন্সিটিভ জায়গায়, এত দুর্বল জায়গায় ওর অবস্থানকে আপনার প্রতিহত করতে হবে। আপনি এখানেও আপনাকে একটা যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। যে যুদ্ধের সময় সৈনিকরা কী করে, যেখান দিয়ে রসদ আসে সেই রাস্তার পারে শত্রু সৈন্য থাকলে তাকে এমন বিব্রত করতে হবে যেন শত্রু সৈন্য আমার খাদ্য বা রসদ যেই রাস্তা দিয়ে আসবে এই রাস্তা থেকে ওরা সরাই ফেলতে হবে, নাহলে পরে আমার সৈন্যরা না খেয়ে মারা যাবে। তো এরকমই আমার এই খাদ্য নালীর আশেপাশে যখনই কোনো ঘা হবে, ক্যান্সার হবে, তখন কিন্তু আমার খাবার খাওয়ার রুচি চলে যাবে। অতএব আমাকে মুখের ভিতরে কাঁচা হলুদ রাখতেই হবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেডিসিন কাঁচা হলুদ। সেই কাঁচা হলুদ ভিতরে আছে কুরকুমিন, আপনার এই জায়গাগুলো প্রতিহত করবে। আপনি একটুখানি কালিজিরার তেল খেতে পারবেন, গলার কণ্ঠটা ভালো থাকবে। আপনি নাকে, 2 নাকে একটু কালিজিরা দিতে পারবেন, দুনো কানে কালিতে, এই এরিয়াটা যেন মুক্ত থাকে। আপনি মুখের ভিতরে লবঙ্গ রাখতে পারেন, তাইলে আপনার মুখের রুচিটাও বাড়বে, জীবাণুগুলো প্রতিরোধ হবে, জিনিসগুলোর ভিতরে যে সেলসা আছে, বীজদা আছে, এগুলো ড্রাই হয়ে যাবে। অতএব আপনি একটু সতর্ক হলেই একটা ভালো পদক্ষেপ নিতে পারবেন। ভালো হবেন কি হবেন না আল্লাহ মালিক ছাড়া কেউ জানে না, তবে আপনি একটা ভালো শক্তি সঞ্চয় করে শত্রুকে আপনার রসদের আগমনের রাস্তা থেকে ওকে প্রতিহত করতে পারবেন। এখন যে প্রশ্নটি পড়ছি তার নাম হচ্ছে মোহাম্মদ হোসেন আলী, রাজশাহী থেকে লিখেছেন। তিনি বলছেন তার প্রস্রাব পায়খানা কোনোটাই ক্লিয়ার হয় না, প্রস্রাবের সঙ্গে ধাতু যায় এবং জ্বালাপোড়া করে এবং তলপেটও ব্যথা করে। আপনাকে এইসবগুলোর বুসির শরবত খেতে হবে, আপনাকে বেল খেতে হবে, আপনাকে পেঁপে খেতে হবে। এখন জাম্বুরার রস পাওয়া যায় প্রতিদিন 2 বেলা। আপনাকে শাকসবজি ফলমূল খেতে হবে। যেসব খাবার খেলে কোষ্ঠকাঠিন্য হয় সেগুলো খেতে পারবেন না। আয়রন জাতীয় জিনিসগুলো কম খেতে হবে, যেরকম কাঁচা কলায় আয়রন বেশি থাকে, কাঁচা কলাটা আপনি এখন খেতে পারবেন না, তবে পাকা কলা আপনি একটা খেতে পারবেন। মেথি আপনাকে কমপক্ষে 200 গ্রাম মেথি খেলেও আপনার দিনে অসুবিধা হবে না। আর স্যুপ, জুস বেশি খাবেন। ফাইবার আছে যেগুলোর মধ্যে, আঁশ আছে যে খাবারগুলোর মধ্যে, এই খাবারগুলো খেলে আপনার কোষ্ঠকাঠিন্য হতে পারবে না। কোষ্ঠকাঠিন্য দূর হলেই আপনার প্রস্রাব ক্লিয়ার হয়ে যাবে। প্রস্রাবটা ক্লিয়ার হয়ে গেলেই পেটটা ফ্রি হয়ে যাবে, গ্যাসটা চলে যাবে, পুরনো ময়লাগুলি পেট থেকে বের হয়ে যাবে। আর আপনাকে হালকা কুসুম গরম পানি পেট ভরে খান। ঢাকার গুলশান থেকে এনামুল লিখেছেন যে জাপানে পেস্টিসাইড, কার্বাইড, ফরমালিন ওয়াশ করার জন্য এক ধরনের হার্বাল সাবান আবিষ্কৃত হয়েছে। আমাদের দেশে এই ধরনের সাবান আবিষ্কার যদি করা যেত। জি ভাই, আপনি যে কথাটা বলছেন, জাপানিরা এটা একটা খুব ভালো কাজ করেছে।
এবং পাইন গাছ থেকে, পাইন গাছের নির্যাস থেকে একটা সাবান তৈরি করেছে তারা, যে সাবানটি একটু, সাবানটা মানে লিকুইড সাবান, এটা বাংলাদেশে অলরেডি এসে গেছে, এখনও বাজারজাত হয় নাই, অনুমোদনের অপেক্ষায় আছে। সেটা যদি আপনার 1 কেজি পানির ভিতরে 3 ফোঁটা এই পাইন গাছের রস দিলে পরেই ওই পানির ভিতরে আপনার, যদি আপনি 1 কেজি আঙ্গুর ধুয়ে নেন, দেখবেন যে আগের আঙ্গুরের চেয়ে এই আঙ্গুরের কালারটাই অন্যরকম হয়ে গেছে। যেটার মধ্যে কার্বাইড ছিল আঙ্গুরে, সে আঙ্গুরটা আর ধোয়ার পরে এই জাপানি যে সাবানটা, সেটা দিয়ে ধোয়ার সাথে সাথে এটার রঙই চেঞ্জ হয়ে গেছে, এবং টেস্ট করে দেখা গেছে যে এটার ভিতরে, আঙ্গুরের ভিতরে কার্বাইড থাকে না। ধরেন একটি আপেল, আমরা আপেল পরীক্ষা করেও দেখছি, আমরা মালটা, কমলা এগুলো পরীক্ষা করি, এগুলোতে কার্বাইড ছিল, কিন্তু এটা দেওয়ার পরে সেটা থাকে নাই। এবং আমি পরশুদিন দেখছি শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, বিভিন্ন বাজারে এরা জাপানিরা মাছ পরীক্ষা করছে। মাছের ভিতরে যদি না থেকে থাকে, তখন তারা নিজেরা দিয়ে এই ফরমালিন, মাছটাকে ফরমালিন দিয়ে তারপরে ওই মাছটাকে ওই পাইন গাছের রস দিয়ে ধুয়ে ওইটাকে রাখার পরে আবার টেস্ট করছে যে সেটায় ফরমালিন পাওয়া যায়নি। মানে আমি এটা নিজে যে কাগজপত্র পড়েছি, দেখেছি যে হ্যাঁ, এটা দিয়া ফরমালিন এবং আর্সেনিক, কার্বাইড এবং পেস্টিসাইড, 4টা জিনিস মিটিগেশন করতে পারে। কারণ এইসব ব্যাপারে জাপানিরা কখনোই কোনো 2 নম্বরের আশ্রয় নেয় না। তাদের দেশে এটা ব্যবহার হচ্ছে, তারা ফ্রান্স, ইউরোপের বিভিন্ন দেশে এটা রপ্তানি করতেছে, আমাদের দেশেও তারা নিয়ে আসছে, এবং এটা আপনারাও দেখছেন, পত্রপত্রিকায় আসছে, টিভিতে আসছে, নিউজে, বিভিন্ন নিউজে আসছে। আমাদের সরকার মহোদয় যদি তাদের এই প্রক্রিয়াকে অনুমোদন করে, তাহলে আমাদের দেশের জন্য এটা মঙ্গলই হবে। কারণ দাম এতই কম যে প্রায় 1 বোতল, 1 পাউন্ড এই লিকুইড সাবানে একটা পরিবার প্রায় 1 মাস মার্কিন করতে পারবে, সব কিছু কার্বাইড, আর্সেনিক এবং মুক্ত করতে পারবে। তাতে খরচ হবে খুব বেশি হইলে 50-60 টাকা থেকে 100 টাকা। ওরা কস্টিং করতেছে, আমি একটা কস্টিং ওদের দেখলাম। তবে এটা সম্ভব, আপনি যেরকম পত্রিকায় দেখেছেন, আমিও দেখেছি, দেখে আমি আগ্রহে আমি জাপানিজদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছি। ওরা সোনারগাঁ হোটেলে আছে, সেখানে গিয়ে আমরা ওদের সাথে দেখা করেছি। ওরা আমাদেরকে দেখাইছে যে এই জিনিসগুলো এইভাবে কাজ করতেছে, এবং প্র্যাকটিক্যাল তারা আমাদের চোখের সামনে দেখাইছে। এবং আমরা আপেল ধুয়ে খেয়ে দেখছি, ফুলকপি, ব্রোকলি এগুলি ধুয়ে আমরা খেয়ে দেখছি যে সেগুলির ভিতর থেকে আর্সেনিক চলে গেছে, যে এটা সাধারণ চোখে দেখা যাচ্ছে। যেটার ভিতরে আর্সেনিক ছিল, একটা সাদাসে একটা চামড়ার ভিতরে অন্য একটা ওয়েলি ভাব ছিল, সেই ওয়েলি ভাবটা চলে যায়, এটা যে মুক্ত হয়েছে, রং কালার একটা চেঞ্জ হয়ে গেছে, একটা আকর্ষণীয় কালার এসে গেছে, সেটাতে দেখতে কোনো অসুবিধা হচ্ছে না। এবং এটা ধুয়ে রাখার কিছুক্ষণের ভিতরেই এটার একটা পরিবর্তন এসে গেছে। এবং ওইটার পানিগুলি দিয়ে যদি ঘর বাড়ি ধুয়ে ফেলে, তাইলেও ঘরে পোকামাকড়, মাছি, মশা এগুলি দূর হয়ে যায়, কিন্তু এটা খেলে কোনো ক্ষতি হয় না। এটা এডেবল, তাতে কোনো সন্দেহ নাই। পাইন গাছের প্রায় সব অংশই খাদ্য হিসাবে গ্রহণ করা যায়, যদিও আমাদের দেশে পাইন গাছের সংখ্যা খুবই কম। কিছু ভারতে আছে, এটা ইউরোপ আমেরিকার গাছ, বেশি হয় ওইসব দেশে। দর্শক, এরই সঙ্গে শেষ হলো আজকের আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের পরামর্শ জানাবেন, মতামত জানাবেন, এবং অবশ্যই ভুলবেন না আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাতে, আমাদের কাছে লিখতে। লেখার ঠিকানা হচ্ছে মডার্ন হারবার গ্রুপ, 2 নম্বর শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার চৌরাস্তা, ঢাকা 1217। আপনারা মোবাইলও করতে পারেন, মোবাইল নাম্বার হচ্ছে 01911386617 কিংবা 01715229347। দর্শক, তাহলে আজ এই পর্যন্তই। আগামীকাল ঠিক একই সময়ে, অর্থাৎ বাংলাদেশ সময় রাত 12টায় ইসলামিক টিভিতে দেখা হবে, কারণ সেই সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান মডার্ন হারবার গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানে পরবর্তী পর্বটি প্রচারিত হবে। তার আগ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করছি। শুভরাত্রি।